My dear students, welcome back to a brand new episode of Mindscapes Medicine. Today is 27 July 2020, the death anniversary of former President of India, Dr. APJ Abdul Kalam. On this day, 5 years ago, while delivering a lecture at the Indian Institute of Management, Shillong, Kalam collapsed and died from cardiac arrest at the age of 83. But as the proverb goes, man lives in deeds, not in years. Kalam will always be an inspiration for his contribution to the nation. Fondly called as People's President, Kalam won over hearts of countrymen with his simplicity and wisdom. On this day, as the whole nation remembers him, we shall do the same by beginning our discussion on the prose piece Strong Roots, taken from his best-selling autobiography, Wings of Fire. গদ্যাংশটি শুরু করার আগে এসো আমরা অতি সংক্ষেপে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালাম সম্পর্কে একটু জেনে নিই। জগৎ বিখ্যাত বিজ্ঞানী আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালামকে দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, কারণ ভারতের অগ্নি, পৃথ্বী, ত্রিশূল, আকাশ এবং নাগ এই ক্ষেপণাস্ত্রগুলির সৃষ্টিতে মুখ্য ভূমিকায় ছিলেন তিনি। ব্রিটিশ শাসনাধীন ভারতের মাদ্রাজ প্রদেশের অন্তর্গত ছোট্ট দ্বীপ শহর রামেশ্বরমে 1931 খ্রিস্টাব্দের 15 অক্টোবর কালাম জন্মগ্রহণ করেন। 4 ভাই এবং 1 বোনের মধ্যে তিনিই ছিলেন কনিষ্ঠতম। রামেশ্বরম এলিমেন্টারি স্কুল থেকে প্রাথমিক শিক্ষালাভের পর তিনি ভর্তি হন রামনাথপুরমের সোয়ার্ডস হাই স্কুলে। সেখান থেকে ম্যাট্রিকুলেশন শেষে তিনি তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক হন। বিমান চালক হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে এরপর কালাম ভর্তি হন মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, বিষয় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। কিন্তু বিমান চালক আরও হয়ে ওঠা হয়নি তার। 1958 সালে তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিওতে যোগদান করেন এবং অল্প সময়ের মধ্যেই সেখান থেকে তিনি যোগ দেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোতে, যেখানে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপক যান SLV-3 তৈরিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। 1982 সালে ডিআরডিওতে ফিরে আসার পর কালাম পূর্বে উল্লিখিত মিসাইলগুলি তৈরিতে বিশেষ অবদান রাখেন। 1992 থেকে 1997 সাল পর্যন্ত তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেন। 1998 সালে রাজস্থানের পোখরানে ভারতের দ্বিতীয় দফার পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রধান দায়িত্ব ছিল তাঁরই ওপর। 1999 সাল থেকে 2001 সাল পর্যন্ত তিনি ভারত সরকারের মুখ্য বিজ্ঞান বিষয়ক উপদেষ্টার ভূমিকা পালন করেন, পদমর্যাদার দিক থেকে যা কেন্দ্রীয় সরকারের একজন পূর্ণমন্ত্রীর সমতুল্য। 2002 সালে তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের সর্বোচ্চ 3টি নাগরিক সম্মান ভারতরত্ন, পদ্মবিভূষণ এবং পদ্মভূষণে ভূষিত হন। 40টি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি পাওয়া এই মহাজ্ঞানী মহানুভব মানুষটি 25টি অনুপ্রেরণাদায়ক গ্রন্থের রচয়িতা। এই তালিকার দ্বিতীয় গ্রন্থ তাঁর আত্মজীবনী উইংস অফ ফায়ার। সেই বই থেকেই স্ট্রং রুটস গদ্যাংশটি নেওয়া হয়েছে। 2015 সালের 27 জুলাই শিলংয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর আকস্মিক জীবনাবসান ঘটে। এসো আমরা এবার স্ট্রং রুটস এই গদ্যাংশটির উৎস সম্পর্কে আর একটু জেনে নিই। আমরা আগেই জেনেছি এই গদ্যাংশটি নেওয়া হয়েছে 1999 সালে প্রকাশিত কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার থেকে। এই বইটির ক্ষেত্রে কালামের সহলেখক ছিলেন তাঁর ডিআরডিওর সহকর্মী অরুণ তিওয়ারি। বইটি 4 ভাগে বিভক্ত: ওরিয়েন্টেশন বা প্রারম্ভ, ক্রিয়েশন বা সৃজন, প্রপিসিয়েশন বা সস্তয়ন এবং কন্টেম্পলেশন বা মনন। স্ট্রং রুটস এই টেক্সটটি নেওয়া হয়েছে প্রথম ভাগ ওরিয়েন্টেশন এর প্রথম অধ্যায় থেকে। উইংস অফ ফায়ারের ভূমিকায় সহলেখক অরুণ তিওয়ারি সম্পর্কে কালাম লিখেছেন,
এক তরুণ সহকর্মী অরুণ তিওয়ারি আমায় অনুরোধ করলেন আমার স্মৃতি কথা তার সাথে ভাগ করে নেওয়ার জন্য, যাতে তিনি সেসব কথা লিখে রাখতে পারেন। তিনি ধৈর্য সহকারে টুকরো টুকরো স্মৃতিকথা লিখে নিয়েছেন এবং সেগুলোকে এক স্বচ্ছন্দ প্রবাহিত কাহিনীর রূপ দিয়েছেন। বইটির মুখবন্ধে অরুণ তিওয়ারি লিখেছেন, অনেক দিন ধরে অনেক রাত্রি পর্যন্ত এবং কখনো বা ভোর রাত্রি থেকে তিনি এবং ডক্টর কালাম একসাথে বসেছেন। ডক্টর কালামের দৈনিক 18 ঘন্টা কাজের ব্যস্ততার মধ্যে থেকে সময় চুরি করে নিতে হয়েছে তার এই জীবন কাহিনী লিপিবদ্ধ করার জন্য। এভাবেই সৃষ্টি হয়েছে কালামের বিপুল জনপ্রিয় আত্মজীবনী উইংস অফ ফায়ার, যে গ্রন্থে কালাম বর্ণনা করেছেন সেই সব ব্যক্তিদের কথা যাঁরা তার জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছেন। কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন তার পিতা, মাতা, পরিবার, পরিজন এবং ছাত্রজীবন ও কর্মজীবনের শিক্ষক গুরুদের প্রতি। স্ট্রং রুট গদ্যাংশে আমরা রামেশ্বরমে অতিবাহিত কালামের ছেলেবেলার বর্ণনা পাই। পিতামাতার প্রতি তার গভীর ভালোবাসা ও শ্রদ্ধার পরিচয় বহন করছে এই গদ্যাংশটি। সেই সঙ্গে কালাম বর্ণনা করেছেন বিভিন্ন ধর্ম মতাবলম্বী মানুষের সম্প্রীতিপূর্ণ সহাবস্থানের কথা। পিতার থেকে প্রাপ্ত শিক্ষা কিভাবে পরবর্তীতে তার গভীর আধ্যাত্মিক চেতনার বিকাশে এবং প্রগতিশীল ভাবনা ও ধারণার ভিত্তি রচনায় সাহায্য করেছিল তারও বর্ণনা আমরা এই গদ্যাংশে পাই। Now, without any further ado, let's start reading and analyzing the text Strong Roots. At the very outset, we will talk about the title Strong Roots. গদ্যাংশটির এই টাইটেলের পেছনে কী ভাবনা কাজ করেছে? এই প্রশ্নের উত্তর আন্দাজ করা মোটেই কঠিন নয়। আগের ভিডিওতে আমরা অন কিলিং আ ট্রি কবিতাটি পড়েছিলাম। ওই কবিতায় কবি জি প্যাটেল খুব স্পষ্টভাবে আমাদের বুঝিয়ে দিয়েছিলেন why roots are so important. অ্যাঙ্কারিং আর্থ এই এক্সপ্রেশনটার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছিলেন শেকড় হলো গাছের নোঙর, যা তাকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আটকে রাখে। গাছের যাবতীয় শক্তির প্রকৃত উৎস তার শেকড়। শেকড়ের মাধ্যমেই মাটি থেকে পুষ্টিরস শোষণ করে একটি চারা গাছ একসময় মহীরুহ হয়ে ওঠে। কালাম ছিলেন প্রকৃত অর্থেই এক মহীরুহ, আর তার মহীরুহ হয়ে ওঠা সম্ভব হয়েছিল তার স্ট্রং রুটস এর জন্যই। অর্থাৎ যে পরিবার, পরিজন এবং পরিবেশে তিনি বড় হয়ে উঠেছেন, all that provided a strong foundation for his future success. তার বাবা মায়ের উদারতা, বিশেষত বাবা জয়নুল আবদিনের আধ্যাত্মিকতা ও তার জীবন দর্শন, সব জাতি, ধর্ম, বর্ণের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান, এই সমস্ত বিষয় তাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। জীবনের মৌলিক সত্য ও মূল্যবোধ যা তিনি শৈশবে লাভ করেছিলেন তা পরবর্তী জীবনে তার সাফল্যের ভিত্তিভূমি রচনা করেছিল। So, when we complete reading the text, we shall find that Strong Roots is the most appropriate title for the prose piece. Well then, let's proceed with the text. First line. I was born into a middle-class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madraj state. তদানীন্তন মাদ্রাজ প্রদেশের অন্তর্গত দ্বীপ শহর রামেশ্বরমের এক মধ্যবিত্ত তামিল পরিবারে আমার জন্ম হয়েছিল। আমরা জানি কালামের জন্ম হয়েছিল 1931 সালের 15 অক্টোবর, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার প্রায় 16 বছর আগে। সেই সময় দ্বীপ শহর রামেশ্বরম ছিল মাদ্রাজ প্রদেশের অন্তর্ভুক্ত। তামিলনাড়ু রাজ্যের সৃষ্টি হয় অনেক পরে, 1968 সালে। আর্স্টওয়াইল শব্দটির অর্থ পূর্বতন, তদানীন্তন বা সেই সময়ের। এই বাক্যটি থেকে আমরা আরও একটা তথ্য পাচ্ছি। কালামের মাতৃভাষা ছিল তামিল। ইনফ্যাক্ট কালাম ওয়াজ কোয়াইট প্রাউড অফ হিজ মাদার টাং। উইংস অফ ফায়ারের প্রথম ভাগ ওরিয়েন্টেশন এর সেকেন্ড চ্যাপ্টারে মাতৃভাষার প্রতি তার অনুরাগ এবং গর্বের পরিচয় পাওয়া যায় এই কথাগুলোর মধ্য দিয়ে। Tamil is my mother tongue and I am proud of its origins, which have been traced back to sage Agastya in the pre-Ramayana period. Its literature dates back to the 5th century BC. It is said to be a language molded by lawyers and grammarians, and it is internationally acclaimed for its clear-cut logic. Second line. My father, Janul Abdin, had neither much formal education nor much wealth. আমার বাবা
জয়নুল আবদিনের না ছিল বিশেষ প্রথাগত শিক্ষা, না ছিল বিশেষ ধনসম্পদ। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এসব প্রতিকূলতা সত্ত্বেও, হি possessed great innate wisdom and a true generosity of spirit. তাঁর ছিল সহজাত প্রজ্ঞা এবং হৃদয়ের প্রকৃত মহানুভবতা। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশি আম্মা। আমার মা আশি আম্মার মধ্যে তিনি পেয়েছিলেন একজন আদর্শ সহধর্মিণী বা জীবনসঙ্গী। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে। ঠিক কতজনকে আমার মা প্রত্যহ অন্ন যোগাতেন তা আমার মনে নেই, বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট, কিন্তু আমি নিশ্চিত যে ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দ্যান অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। বাইরের লোক যারা আমাদের সঙ্গে আহার করতেন তাদের সংখ্যাটা আমাদের পরিবারের মোট সদস্য সংখ্যার চেয়ে অনেক বেশি হতো। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ট্রু জেনারোসিটি অফ স্পিরিট যা জয়নুল আবদিনের মধ্যে ছিল, সেই প্রকৃত আন্তরিক উদারতা আশি আম্মার মধ্যেও ছিল। তাই তাদের মধ্যবিত্ত পরিবারটি বিশেষ ধনসম্পদের অধিকারী না হলেও অন্তরের ঔদার্যের কারণেই অনেক বাইরের লোকের অন্ন জোগাত। এই খাবার তৈরি ও পরিবেশনের কাজটা আশি আম্মা হাসিমুখেই করতেন। নেক্সট প্যারাগ্রাফ। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। বহু মানুষের চোখে আমার বাবা মা ছিলেন এক আদর্শ দম্পতি। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। লিনিয়েজ শব্দের অর্থ বংশ পরম্পরা বা বংশ মর্যাদা। ডিস্টিংগুইশড শব্দের অর্থ মর্যাদা সম্পন্ন, অর্থাৎ আমার মা তুলনামূলকভাবে উচ্চতর বংশ মর্যাদার অধিকারিণী ছিলেন। ওয়ান অফ হার forebears হ্যাভিং বিন bestowed দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, কারণ তার এক পূর্বপুরুষ ব্রিটিশদের দ্বারা বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিলেন। forebears শব্দের অর্থ পূর্বপুরুষ বা অ্যানসেস্টার্স। ব্রিটিশ শাসনাধীন ভারতে কোনো ভারতবাসী ব্রিটিশ শাসকদের বিচারে কোনো ভালো কাজ করলে বা উল্লেখযোগ্য সামাজিক অবদান রাখলে ব্রিটিশ সরকার তাকে বাহাদুর বা রায় বাহাদুর বা রায় সাহেব প্রভৃতি খেতাব বা উপাধি প্রদান করতেন, যা পরবর্তীতে বিশেষ বংশমর্যাদার কারণ হয়ে উঠত। তাই আশি আম্মার কোনো এক পূর্বপুরুষের ব্রিটিশদের থেকে বাহাদুর খেতাব পাওয়াটা তাদের বিশেষ বংশ মর্যাদার পরিচায়ক ছিল। কালাম বলতে চাইছেন, উচ্চ বংশীয় রমণী হওয়া সত্ত্বেও তার মা ছিলেন অনাবিল সরলতা ও ঔদার্যের অধিকারিণী। তাই বাইরের লোকেদের রেঁধে বেড়ে খাওয়াতে তিনি ভালোবাসতেন। নেক্সট প্যারাগ্রাফ। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন। আমি ছিলাম আমার বাবা মায়ের অনেক সন্তানের একজন। কালামের পিতামাতা 5 সন্তানের অধিকারী ছিলেন। জোহরা ছিলেন তাদের একমাত্র কন্যা। কালাম বাদে তাদের বাকি 3 পুত্রের নাম যথাক্রমে মোহাম্মদ মুথু, মুস্তাফা কামাল এবং কাশিম মোহাম্মদ। নেক্সট। আ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস। ছোটোখাটো সাদামাটা চেহারার এক বালক। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। দীর্ঘ ও সুদর্শন বাবা মায়ের সন্তান। স্পষ্টতই এই বাক্যে কালাম তার চেহারার সঙ্গে তার বাবা মায়ের চেহারার পার্থক্য তুলে ধরছেন। তিনি বলছেন, তার বাবা মা দীর্ঘদেহী ও সুন্দর দেখতে হলেও তিনি ছিলেন খর্বকায় এবং সাদামাটা চেহারার এক বালক। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century। আমরা থাকতাম আমাদের পৈতৃক বাড়িতে, যেটি 19বিংশ শতাব্দীর মাঝামাঝি কোনো এক সময় নির্মাণ করা হয়েছিল। অ্যানসেস্ট্রাল অ্যাডজেক্টিভ, অর্থ পৈতৃক বা পূর্বপুরুষদের, বিলঙ্গিং টু অ্যানসেস্টার্স। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। এটা ছিল বেশ বড়সড় আকারের পাকা বাড়ি, যা তৈরি হয়েছিল চুনা পাথর এবং ইট দিয়ে। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। বাড়িটির অবস্থান ছিল রামেশ্বরমের মস্ক স্ট্রিটে। মূল ভূখণ্ডের মন্ডাপম শহরের সাথে দ্বীপ শহর রামেশ্বরমের সংযোগ রক্ষাকারী বিখ্যাত পাম্বান রেল সেতুটি তৈরি হওয়ার আগে মূল ভূখণ্ডের সঙ্গে রামেশ্বরমের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল
ফেরি সার্ভিস। কালামের পূর্বপুরুষরা এই ফেরি পরিষেবা প্রদান করতেন, ফলে তারা ছিলেন যথেষ্ট বিত্তবান। তাই 19 শতকের মাঝামাঝি সময়ে ওই পাকা বাড়িটি নির্মিত হয়, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে তাদের আর্থিক সঙ্গতি কমে আসে। তাই কালাম নিজের পরিবারকে মধ্যবিত্ত বলে উল্লেখ করেছেন। নেক্সট সেন্টেন্স, মাই austere father used to avoid all inessential comforts and luxuries. austere শব্দটি অ্যাডজেক্টিভ, অর্থ সাদাসিধে, সংযমী, বাহুল্যবর্জিত ইত্যাদি। এর নাউন ফর্ম অস্টেরিটি। খেয়াল করো, austere শব্দটির অর্থ এই সেন্টেন্সই দেয়া আছে, ওয়ান হু অ্যাভয়েডস অল ইনএসেনশিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ, যিনি সব ধরনের অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা এড়িয়ে চলেন। অর্থাৎ কালামের পিতা জয়নুল আবদিন অত্যন্ত অনাড়ম্বর এবং সংযমী জীবনযাপন করতেন। However, all necessities were provided for in terms of food, medicine or clothing. তবে খাদ্য, ওষুধ, পোশাক ইত্যাদি প্রয়োজনীয়তা পূরণের ব্যবস্থা ছিল। ইনফ্যাক্ট, I would say mine was a very secure childhood, materially and emotionally. সত্যি বলতে বস্তুগত এবং মানসিক দিক থেকে আমার শৈশব বেশ নিরাপদেই কেটেছে। Obviously, this secure and happy childhood is what the title Strong Roots refers to. This materially and emotionally secure childhood laid the foundation of his future success. এই সুখী, সন্তুষ্ট এবং নিরাপদ শৈশব কালামের ভবিষ্যৎ সাফল্যের ভিত্তিভূমি প্রস্তুত করেছিল। নেক্সট প্যারাগ্রাফ, I normally ate with my mother, sitting on the floor of the kitchen. আমি সাধারণত আমার মায়ের সঙ্গে রান্নাঘরের মেঝেয় বসে খেতাম। She would place a banana leaf before me. তিনি আমার সামনে একটি কলা পাতা বিছিয়ে দিতেন, on which she then ladled rice and aromatic sambar, a variety of sharp homemade pickle and a dollop of fresh coconut chutney. সেই কলা পাতার ওপর হাতায় করে ভাত এবং সুগন্ধি সম্বর ঢেলে দিতেন তিনি, আর দিতেন ঘরে তৈরি এক ধরনের ঝাল আচার আর খানিকটা টাটকা নারকেলের চাটনি। ল্যাডল শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থ হাতায় করে কিছু পরিবেশন করা। অ্যারোম্যাটিক শব্দটি অ্যাডজেক্টিভ, অর্থ সুগন্ধযুক্ত। নাউন অ্যারোমা, সুগন্ধ। ডলপ শব্দটি নাউন, অর্থ কিছু পরিমাণ, খানিকটা, আ স্মল অ্যামাউন্ট। কলা পাতা সমগ্র ভারতীয় উপমহাদেশে খাবার পরিবেশনে ব্যবহৃত হয়। এটি স্বাস্থ্যকর এবং পরিবেশ বান্ধব, প্লাস্টিক বা থার্মোকলের মতো ক্ষতিকর নয়। সাম্বার একটি দক্ষিণ ভারতীয় খাবার, অবশ্য বর্তমানে আমাদের রাজ্যেও বিশেষ জনপ্রিয়। এটা সুগন্ধি কারি পাতা ও সবজি দিয়ে রান্না করা এক ধরনের ডাল। নারকেলের চাটনি আরেকটি দক্ষিণ ভারতীয় খাদ্য। তোমরা হয়তো অনেকেই ধোসার সাথে সাম্বার এবং নারকেলের চাটনি দুটোই খেয়েছো, তাই না? কোকোনাট চাটনির আগে ফ্রেশ অ্যাডজেক্টিভটা লক্ষণীয়। এই প্রোস্পিসেরই শেষের দিকে আমরা আরেকবার নারকেলের উল্লেখ পাবো, জানতে পারবো তাদের নিজস্ব নারকেল বাগানের কথা। এই পুরো প্যারাগ্রাফটির মধ্য দিয়ে কালামের সাথে তার মায়ের ঘনিষ্ঠতার এক অনবদ্য চিত্র ফুটে উঠেছে। এই টেক্সটে এরপর আমরা আর আশিয়াম্মার উল্লেখ পাব না, তবে মায়ের প্রতি তার গভীর টানের পরিচয় বহন করছে উইংস অফ ফায়ারের শুরুতেই মায়ের উদ্দেশ্যে লেখা কালামের একটি অনবদ্য কবিতা। কবিতাটা তোমাদের জন্য তুলে ধরছি, কিন্তু ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ তাতে আমাদের আলোচনা অনাবশ্যকভাবে দীর্ঘায়িত হবে। আশিয়াম্মা সম্পর্কে আমরা যতটুকু তথ্য এই প্রথম 4টি প্যারাগ্রাফে পাচ্ছি তার সবটুকু তোমাদের আলাদা করে মনে রাখতে হবে, কারণ এখান থেকে ছোট বড় সব রকম প্রশ্নই আসতে পারে এবং তার জন্য তোমাদের তৈরি থাকতে হবে। নেক্সট প্যারাগ্রাফ, দ্য শিবা টেম্পল which made Rameswaram so famous to pilgrims was about a 10-minute walk from our house. যে শিব মন্দিরের জন্য তীর্থযাত্রীদের কাছে রামেশ্বরমের এত মাহাত্ম্য, সেটি আমাদের বাড়ি থেকে মোটামুটি 10 মিনিটের হাঁটা পথ। প্রসঙ্গত বলে রাখি, এই শিব মন্দিরটি হিন্দুদের পবিত্রতম তীর্থস্থানগুলির একটি। সারা ভারতে ছড়িয়ে থাকা 12টি জ্যোতির্লিঙ্গের একটি এই মন্দিরে আছে।
আবার পবিত্রতম 4 ধামের একটি ধাম এই রামেশ্বরম। হিন্দুরা বিশ্বাস করেন এই মন্দিরের বিগ্রহ রামনাথা স্বামী স্বয়ং রামচন্দ্র নিজের হাতে প্রতিষ্ঠা করেছিলেন এবং লঙ্কার যুদ্ধের বিনাশ কার্যের যাবতীয় পাপ থেকে মুক্তির জন্য এখানে তিনি শিবের উপাসনা করেছিলেন। সেই থেকেই এই দ্বীপের নাম রামেশ্বরম এবং বিগ্রহের নাম থেকে সমগ্র জেলার নাম রামনাথপুরম। নেক্সট সেন্টেন্স, আওয়ার লোক্যালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। আমাদের এলাকাটি ছিল মূলত মুসলিম অধ্যুষিত, বাট দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। তবে বেশ কিছু হিন্দু পরিবারও সেখানে থাকত, লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স। এই হিন্দু পরিবারগুলি তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে এক সম্প্রীতিপূর্ণ পরিবেশে মিলেমিশে থাকত। এই গদ্যাংশে কালাম সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনবদ্য ছবি তুলে ধরেছেন। পরপর 2টি প্যারাগ্রাফে আমরা এই বিষয়ে বেশ কিছু তথ্য পাব। These are very important information that we must keep in mind because a subjective type question can be set on these as was done in the HS examination 2017. Next sentence. There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. আমাদের এলাকায় একটি বেশ পুরনো মসজিদ ছিল যেখানে আমার বাবা আমায় সন্ধ্যার নামাজের জন্য নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. আরবি ভাষায় উচ্চারিত সেই প্রার্থনার অর্থ সম্বন্ধে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। But I was totally convinced that they reached God. কিন্তু আমি সম্পূর্ণ নিশ্চিত ছিলাম যে ওই প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছত। স্পষ্টতই ছোটবেলা থেকেই কালাম ওয়াজ আ ফার্ম বিলিভার ইন গড। পরবর্তীতে ভারতের সর্বকালের সেরা বিজ্ঞানীদের অন্যতম হয়েও তিনি তার ঈশ্বর বিশ্বাসে অটুট ছিলেন। হি ওয়াজ অলওয়েজ আ থিস্ট। নেক্সট সেন্টেন্স, ওয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, নামাজ শেষে বাবা যখন মসজিদ থেকে বেরিয়ে আসতেন, people of different religions would be sitting outside waiting for him. তখন বিভিন্ন ধর্মের অনেক লোক বাইরে বসে তার জন্য অপেক্ষা করত। ডিফারেন্ট রিলিজিয়ান্স এই এক্সপ্রেশনটা আমাদের বুঝিয়ে দিচ্ছে বাইরে অপেক্ষমান এই লোকেরা শুধু ইসলাম ধর্মাবলম্বী ছিলেন তাই নয়, তাদের মধ্যে অন্য ধর্মের মানুষরাও থাকতেন। অর্থাৎ কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সম্প্রীতির আরেকটা উদাহরণ আমরা এখানে পেতে চলেছি। Next sentence. Many of them offered bowls of water to my father, who would dip his fingertips in them and say a prayer. তাদের মধ্যে অনেকেই তার সামনে জলপূর্ণ বাটি ধরতেন আর তিনি ওই জলে আঙুলের ডগা ডুবিয়ে কিছু প্রার্থনা করতেন। This water was then carried home for invalids. এই জল তারপর অক্ষম রোগীদের জন্য তারা বাড়ি নিয়ে যেতেন। I also remember people visiting our home to offer thanks after being cured. আমার এও মনে পড়ে যে অসুখ সেরে গেলে ওই লোকেরা ধন্যবাদ জানানোর জন্য আমাদের বাড়িতে আসতেন। Father always smiled and asked them to thank Allah the merciful. বাবা সবসময় মৃদু হেসে তাদেরকে বলতেন ক্ষমাশীল আল্লাহকে ধন্যবাদ জানাতে। টেক্সটের এই অংশে আমরা জয়নুল আবদিনের একটা বিশেষ দিকের পরিচয় পাই। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম এবং স্থানীয় মসজিদের ইমাম। জাতি ধর্ম নির্বিশেষে স্থানীয় মানুষ তাকে বিশেষ আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী বলে মনে করতেন। তাই তিনি মাগরিবের নামাজ পড়ে বেরোনোর পর বহু মানুষ জল ভরা বাটি এগিয়ে দিতেন তার দিকে। তাদের বিশ্বাস ছিল জয়নুল আবদিন ওই জলে আঙুল ডুবিয়ে মন্ত্র পড়ে দিলে সেই মন্ত্রপুত পবিত্র জল অসুস্থ অক্ষম রোগীকে সুস্থ করতে পারে, আর সুস্থ হয়ে ওঠা মানুষ তাকে ধন্যবাদ জানাতে এলে তিনি তাদের আল্লাহকে কৃতজ্ঞতা জানাতে বলতেন। স্পষ্টতই এটা তার বিনয় বা হিউমিলিটির সাক্ষ্য বহন করে। সেই সঙ্গে এই পুরো বিষয়টি সাম্প্রদায়িক সম্প্রীতিরও পরিচয় দিচ্ছে।
এই সাম্প্রদায়িক সম্প্রীতির আরেকটি বিশেষ উল্লেখযোগ্য উদাহরণ আমরা পাই পরের প্যারাগ্রাফে। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, Pakshi Lakshmana Shastri, was a very close friend of my father's. রামেশ্বরম মন্দিরের বড় পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. আমার খুব ছোটবেলার সবচেয়ে উজ্জ্বল স্মৃতিগুলোর মধ্যে একটি হলো এই দুজনের প্রথাগত পোশাক পরিহিত অবস্থায় আধ্যাত্মিক বিষয়ের আলোচনা। কালামের শৈশবের এই স্মৃতি নিঃসন্দেহে এই গদ্যাংশে তার বর্ণিত সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বলতম উদাহরণ। হিন্দুদের পবিত্রতম মন্দিরগুলোর অন্যতম রামেশ্বরমের শিব মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন স্থানীয় মসজিদের ইমামের ঘনিষ্ঠ বন্ধু। ধর্মে বা প্রথাগত পোশাকে তাদের মধ্যে বৈষম্য থাকলেও তা তাদের অন্তরের ঘনিষ্ঠতার ক্ষেত্রে মোটেই কোনো অন্তরায় হয়ে ওঠেনি। প্রসঙ্গত বলে রাখি, এই পক্ষী লক্ষ্মণা শাস্ত্রীর পুত্র রামানাথা শাস্ত্রী ছিলেন কালামের ঘনিষ্ঠতম বন্ধুদের একজন। এই রামানাথা শাস্ত্রী পরবর্তীতে রামেশ্বরমের শিব মন্দিরের প্রধান পুরোহিত হয়েছিলেন। কালামের পিতা জাইনুল আবদিনের মতোই পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শে বিশ্বাসী ছিলেন। আত্মজীবনীর প্রথম ভাগের আরেকটি অংশে কালাম এর বর্ণনা দিয়েছেন। আমি যখন রামেশ্বরমের এলিমেন্টারি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ি, একদিন আমাদের ক্লাসে একজন নতুন শিক্ষক এলেন। মুসলিম হিসেবে আমার মাথায় টুপি থাকতো, আর আমি সর্বদাই বসতাম প্রথম বেঞ্চে রামানাথা শাস্ত্রীর পাশে। সে পইতে পড়ত। একজন হিন্দু পুরোহিতের ছেলে এক মুসলিম ছেলের সঙ্গে বসবে, এই ব্যাপারটা নতুন শিক্ষক মেনে নিতে পারলেন না। তার দৃষ্টিভঙ্গিতে আমাদের যে সামাজিক মর্যাদা, সেই অনুযায়ী তিনি আমায় পিছনের বেঞ্চে গিয়ে বসতে বললেন। এতে আমি খুব দুঃখ পেলাম। রামানাথা শাস্ত্রীও তাই। আমি উঠে পেছনের বেঞ্চে যাওয়ার সময় দেখলাম যে সে নিচের দিকে তাকিয়ে ফুঁপিয়ে কাঁদছে। রামানাথার এই কান্নার দৃশ্য আমার মনে একটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। স্কুল ছুটির পর বাড়ি গিয়ে আমরা দুজনেই আমাদের বাবা মাকে ঘটনাটা জানালাম। লক্ষণ শাস্ত্রী ওই নতুন শিক্ষককে ডেকে পাঠালেন এবং আমাদের সামনেই তাকে বললেন, নিষ্পাপ শিশুদের মনে তিনি যেন সামাজিক বৈষম্য এবং সাম্প্রদায়িক অসহিষ্ণুতার বিষ না ঢোকান। তিনি ওই শিক্ষককে স্পষ্টভাবে বললেন, হয় ক্ষমা চান, নয়তো স্কুল এবং দ্বীপ ছেড়ে চলে যান। এর ফলে ওই শিক্ষক শুধুমাত্র যে অনুতপ্ত হলেন তাই নয়, লক্ষ্মণ শাস্ত্রী সুদৃঢ় মনোভাব শেষ পর্যন্ত ওই শিক্ষকের মনেরও সংস্কার এবং পরিবর্তন এনেছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই মানবে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এই সম্প্রীতি ও সহিষ্ণুতার বার্তা কতটা প্রাসঙ্গিক। আমাদের এই সুমহান, সুবিশাল, সুন্দর দেশের সুনাগরিক হিসেবে আমাদের সকলের কর্তব্য ইউনিটি ইন ডাইভার্সিটি বা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রাচীন ঐতিহ্যকে রক্ষা করা। And with this message, I would like to call it a day. Once again, I'll ask you to go again and again through the part of the text discussed in this episode, so that all the information that you get here are permanently retained in your memory and you are able to answer every possible question set from this part. I'll come back very soon with the rest of the text in a new video. Till then, stay home, stay safe. Goodbye.